হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। তোমাদের উড়ানের এসএলএসটি সংস্কৃত যে ক্লাসগুলো চলছে তার আজকে নবমতম ক্লাস। তো এই ক্লাসে আমরা কিছু সাহিত্যের ইতিহাস পোর্শন আলোচনা করব এবং তার সাথে ব্যাকরণ আলোচনা করব। আশা করি তোমরা প্রত্যেকেই উড়ানের সঙ্গে রয়েছো এবং তোমাদের ফোনে প্রত্যেকেরই উড়ানের যে অ্যাপসটা রয়েছে সেটা তোমরা ডাউনলোড করেছো এবং সেখান থেকে তোমরা এসএলএসটি মক টেস্ট, নোটস, প্র্যাকটিস সেট এগুলো তোমরা কালচার করতে পারছো। তো প্রত্যেকে সঙ্গে থেকেও উড়ানের এবং নিজেকে আরো বেশি প্রস্তুত করে তোলো। চলো আজকে শুরু করবো আমরা ক্লাস 9th ক্লাস। তো 9th ক্লাসের প্রথমেই আমরা দেখে নিই কি আছে। আজকে প্রথমে রয়েছে নাট্য সাহিত্য। আমরা গদ্য সাহিত্য, গল্প সাহিত্য আগের দিন আলোচনা করেছি। তো আজকে আমরা দেখবো নাট্য সাহিত্য। তো নাট্য সাহিত্যের প্রথমেই যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনগুলো একটু ভালো করে ফলো করতে হবে, কারণ আমরা সব হয়তো দিতে পারছি না, কিন্তু কিছু কিছু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যাতে করে তোমরা এইগুলো মোটামুটি যদি কমন পাও, তোমরা আশা করি কমন পাবে, কারণ মোটামুটি এই ইম্পর্টেন্ট গুলো থেকেই কিন্তু বিভিন্ন প্রশ্ন তোমাদের হতে পারে, কারণ এগুলো তো মাল্টিপল চয়েস। এর মধ্যে থেকে একটা কোশ্চেন থেকে 7-8টা তোমাদের ইনফরমেশন চলে আসতে পারে। তো এইগুলো একটু ফলো করো, তার সাথে তোমাদের কাছে যার কাছে যা নোটস আছে সেগুলো ফলো করতে থাকো। আশা করি তোমাদের প্রত্যেকের কাছে কিছু না কিছু হেল্প পাবে। যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে, কোনো কিছু আরো জানতে চাও তোমরা, বা অন্য কিছু দরকার হয়, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, লাইক শেয়ার অবশ্যই করবে। আমরা তোমাদের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। ওকে, চলো শুরু করি। তাহলে প্রথম হচ্ছে সংস্কৃত নাটকের প্রধান উপাদান কি? সংস্কৃত নাটকের প্রধান উপাদান মানে নাটকটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে। সংস্কৃত নাটকের প্রধান উপাদান তিনটি। কি কি? যথাক্রমে বৃত্তি, নেতা এবং রস। বৃত্তি হলো নাটকের কাহিনী বস্তু, সেটা হলো বৃত্তি। আর নেতা কি? নেতা হলেন নায়ক, নায়ককে আমরা নেতা বলে থাকি। এবং রস হলো শৃঙ্গারাদি রস, যে বিভিন্ন রস রয়েছে, শৃঙ্গার, সেই রকম শৃঙ্গার প্রভৃতি হলো রস। তো এই হচ্ছে নাটকের আমাদের উপাদানের প্রধান উপাদান, যেগুলো দিয়ে আমরা নাটক রচনা করতে পারি। গেল। সংস্কৃত নাটকের ব্যতিক্রমী বৈশিষ্ট্য। আমরা অভিজ্ঞান শকুন্তলম করার সময় কিন্তু আমরা বলেছিলাম, চতুর্থ অঙ্কের প্রথম অঙ্কে কি ছিল? অভিশাপ বাণী ছিল একটা, তাই না? মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা ইয়ৎ ক্রঞ্চ মিথুন দেকম অবধি কামমোহিতম। ঠিক সেই রকমই সংস্কৃত নাটকের ব্যতিক্রমী বৈশিষ্ট্য কি? বলছে যে বিয়োগান্তক দৃশ্যের অনুপস্থিতি সংস্কৃত নাটকের একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য। মানে কোন রকম, এটাও একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য, কোন রকম বিয়োগান্তক দৃশ্য মানে খারাপ জিনিস, নেগেটিভ কিছু দেখানো যাবে না। অভিশাপ, স্ত্রী সম্ভোগ, প্রাণী হত্যা, হ্যাঁ, এই রকম কিছু দেখানো যাবে না। কিন্তু তা সত্ত্বেও বিয়োগান্তক দৃশ্যের অনুপস্থিত সংস্কৃত নাটকের ব্যতিক্রমী বৈশিষ্ট্য। কিন্তু এই ব্যতিক্রমী নির্দেশ থাকা সত্ত্বেও ভাষের উরুভঙ্গ এবং অবিমারকে এবং ভট্টনারায়ণের বেনি সংহার নাটকে বিয়োগান্তক দৃশ্যের উপস্থিত বা অবতারণা করা হয়েছে। কি হয়েছে? ভাষের উরুভঙ্গ, আমরা দেখি দুর্যোধনের উরুভঙ্গ করা হয়েছে, অবিমারক মেষ রূপ রাক্ষসের বধ করা হয়েছে, দেখানো হয়েছে নাটকে, এবং বেনি সংহার, দ্রৌপদীর চুল ধরে টানা হয়েছে। হ্যাঁ, তো এই যে এইগুলো রয়েছে, এইগুলো সব ব্যতিক্রমী বৈশিষ্ট্য, নাটকের ব্যতিক্রমী বৈশিষ্ট্য যেগুলো দেখানো হয়েছে। তাহলে কি কি আসতে পারে পরীক্ষাতে? যে নাটকের একটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য কোনটি? তার মধ্যে একটা হলো বিয়োগান্তক দৃশ্যের অনুপস্থিতি। এটা একটা ব্যতিক্রমী দৃষ্টান্ত হতে পারে, এবং সেটা যে কোথায় কোথায় মানা হয়নি সেটা আমরা বলতে পারি। সেটা হচ্ছে ফার্স্ট ভাষের উরুভঙ্গ নাটক, তারপর উরুভঙ্গ এবং অবিমারকে, এবং ভট্টনারায়ণের বেনি সংহার নাটকে কিন্তু এই ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা করা হয়েছে বা বিয়োগান্তক দৃশ্য দেখানো হয়েছে। ওকে, তো এইগুলো একটু তোমরা ফলো রাখবে। নেক্সট চলে যাব, সংস্কৃত নাটকের উৎপত্তির প্রাচীনতম তত্ত্বটি কি? সংস্কৃত নাটকের উৎপত্তির প্রাচীনতম তত্ত্ব। দেখো, সংস্কৃত নাটকের উৎপত্তির প্রাচীনতম তত্ত্বটি আচার্য ভরতের, এটা ভরত হবে, হ্যাঁ, আচার্য ভরতের নাট্যশাস্ত্রে উল্লেখ আছে। এই তথ্য অনুসারে প্রতিপাদিত হয়েছে যে প্রজাপতি ব্রহ্মা ঋগ্বেদ থেকে নাট্য মানে নাট্য বস্তু মানে কন্টেন্ট, যজুর্বেদ থেকে অভিনয়, সামবেদ থেকে সঙ্গীত মানে গান, এবং অথর্ববেদ থেকে রস আহরণ করে সকল বর্ণের উপভোগ্য নাটককে রচনা করেছেন। কে নাটককে রচনা করেছেন? প্রজাপতি ব্রহ্মা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে সংস্কৃত নাটকের উৎপত্তি কোথা থেকে হয়েছে?
ভারতের নাট্যশাস্ত্রে উল্লেখ আছে, নাট্যশাস্ত্রে, যে প্রজাপতি ব্রহ্মা ঋগ্বেদ থেকে নাট্য বস্তু মানে আসল যে জিসটা, সাবজেক্টটা নিয়েছেন। যজুর্বেদ থেকে কি নিয়েছে? অভিনয় কলা, যে কিভাবে অভিনয় করতে হয় সেটা নিয়েছেন। সামবেদ থেকে সঙ্গীত নিয়েছেন, নাটক মানে সেখানে সঙ্গীত থাকবেই। এবং অথর্ববেদ থেকে রস নিয়েছেন, প্রত্যেকটা নাটকই কোনো না কোনো রসকে কেন্দ্র করে তৈরি হয়, সেই রসকে আহরণ করে সকল বর্ণের উপভোগ্য নাটক রচনা করেছেন। ওকে, নেক্সট, কে কখন কোথা থেকে ভাসের নাট্যমালার পুঁথি উদ্ধার করেন? কে কখন কোথা থেকে ভাসের নাট্যমালার পুঁথি উদ্ধার করেন? এই যে ভাসের যে নাটক চক্র বা ভাসের নাটক, সেই নাটকগুলি কে কোথা থেকে উদ্ধার করেন, এটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, দেখে নাও। মহামহোপাধ্যায় টি গণপতি শাস্ত্রী, এটা একটা ডেটা, 1909 খ্রিস্টাব্দের কেরালার তিরুবন্তপুরম, বর্তমানে যেটা কেরালার আমাদের ক্যাপিটাল, ত্রিবান্দমের নিকটবর্তী পদ্মনাভপুরমের কাছে মনোলিক্কর নাথ বা মনোলিক্কর মঠ থেকে তালপাতার পুঁথিতে ভাসের বলে অনুমিত তালপাতার পুঁথিতে মালায়ালাম হরপে লেখা 13টি সংস্কৃত নাটকের পুঁথি উদ্ধার করেন। কে না? মহামহোপাধ্যায় টি গণপতি শাস্ত্রী, একটা ডেটা। কত সালে? 1909 সালে। কেরালার কোথায়? ত্রিবান্দমের নিকটবর্তী পদ্মনাভপুরমের কাছে মনোলিক্কর নাথ মঠ থেকে ভাসের বলে অনুমিত 2টি তালপাতার পুঁথিতে মালায়ালাম লিপিতে 13টি সংস্কৃত নাটকের পুঁথি উদ্ধার করেন। কতগুলো ডেটা দেখো, এই কোশ্চেনের মধ্যে অনেকগুলি ডেটা কিন্তু লুকিয়ে রয়েছে এবং সবকটা ডেটা কিন্তু পরীক্ষা উপযোগী ডেটা। তারপর বলছে যে 1913 সালে তিনি এই নাটকগুলি প্রকাশ করেন। 1909 সালে তিনি উদ্ধার করেন এবং 1913 সালে 4 বছর পর এই নাটকগুলিকে তিনি প্রকাশ করেন বা পাবলিশ করেন। বোঝা গেল? তাহলে ভালো করে মাথায় রাখবে, মহামহোপাধ্যায় টি গণপতি শাস্ত্রী 1909 খ্রিস্টাব্দে কেরলের ত্রিবান্দমের নিকটবর্তী পদ্মনাভপুরমের কাছে মনোলিক্কর নাথ মঠ থেকে ভাসের বলে অনুমিত 2টি তালপাতার পুঁথিতে মোট 13খানি নাটক মালায়ালাম হরপে উদ্ধার করেন এবং তিনি সেটা 1913 সালে গ্রন্থগুলি প্রকাশ করেন। চলো নেক্সট, বলছে যে হর্ষের নাটক 3টির পরিচয় দাও। নাটক 3টি এটা আসতে পারে বা নাটক কৃতি আসতে পারে, নাটক কৃতিও আসতে পারে। ঠিক আছে, তাহলে হর্ষের নাটক কৃতি বা নাটক 3টি কি কি লেখো। দেখো, নাটক 3টি কি কি? প্রভাকর বর্ধন যশোমতীর কনিষ্ঠ পুত্র, তাহলে পিতা হচ্ছে প্রভাকর বর্ধন, মাতা হচ্ছে যশোমতী, তাদের কনিষ্ঠ পুত্র কনৌজরাজ হর্ষ ছিলেন মহাকবি বাণভট্টের পৃষ্ঠপোষক রাজা। দেখো এখানে কতগুলো রয়েছে। বাণভট্টের পৃষ্ঠপোষক রাজা কে ছিলেন? মহাকবি আমাদের হর্ষ বা হর্ষবর্ধন। ঠিক আছে, বা তার সভারত্ন কে ছিলেন? বাণভট্ট, মানে হর্ষবর্ধনের সভা কবি ছিলেন বাণভট্ট। তার বাবার নাম কি ছিলেন? প্রভাকর বর্ধন, মায়ের নাম হচ্ছে যশোমতী ছিলেন। তারপরে বলছেন নাট্যকার হিসেবে তার নামে 3টি রূপকের উল্লেখ পাওয়া যায়। নাট্যকার হিসেবে তার নামে 3টি রূপকের উল্লেখ পাওয়া যায়। রূপক মানে হচ্ছে নাটক। নাগানন্দ, নাম্বার 1 নাগানন্দ, পঞ্চাঙ্ক নাটক। তারপর রত্নাবলী, চতুরঙ্ক নাটিকা এবং প্রিয়দর্শিকা, চতুরঙ্ক নাটিকা। দেখো এখানে একটা জিনিস বলার আছে, সেটা হলো গিয়ে আমাদের কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। হর্ষের নাটক 3টির পরিচয় দাও। আমরা সেই বলে না যে ধরো আমরা বলছি গরু মানে গরু, গাভী, ষাঁড় সবাইকে বোঝাচ্ছে গরু বললে। সেই রকম নাট্যকৃতি বা নাটক যদি বলা হয়, এখানে কোশ্চেনে একটু মারপ্যাচ কিন্তু থাকে পরীক্ষাতে। যদি বলা যায় হর্ষের নাটক 3টির পরিচয় দাও, দেখো 3টি এখানে সরি আমি 3টি বলছি, এটা নাটক নীতি হবে। হ্যাঁ তাহলে ঠিক আছে। কোশ্চেন বলছে যে হর্ষের নাটক নীতির পরিচয় দাও। ঠিক আছে, তো তিনি রচনা করেন মোট 3টি নাট্যকৃতি। তার একটা হচ্ছে নাগানন্দ, একটা প্রিয়দর্শিকা এবং রত্নাবলী। এখন সমস্যা হচ্ছে এই 3টের মধ্যে নাটক কিন্তু এক পিস বা একটা, সেটা কি? নাগানন্দ একমাত্র নাটক, আর বাকি দুটো কিন্তু নাটিকা। দেখো এখানে চতুরঙ্ক নাটিকা। আমরা জানি যে 4 অঙ্কের কম হলে সেটা নাটিকা হয় বা 4 অঙ্ক পর্যন্ত নাটিকা, আর নাটক হতে গেলে ক্রাইটেরিয়া হচ্ছে 4 অঙ্কের বেশি হতে হবে। তাহলে এই 3টের মধ্যে নাগানন্দ হচ্ছে একমাত্র পঞ্চাঙ্ক নাটক, বাকি 3টে দুটো নাটিকা। তাহলে আমরা বলতে পারি, যদি বলা হয় যে হর্ষ কি কি নাটক রচনা করেছেন,
তখন আমাদের উত্তর দিতে হবে যে হর্ষ বা হর্ষদেব একটি মাত্র নাটক রচনা করেছেন, পঞ্চাঙ্ক নাগানন্দ, এবং বাকি দুটি চতুরঙ্কের নাটিকা রত্নাবলী এবং প্রিয়দর্শিকা। ঠিক আছে, তাহলে যদি নাটক উল্লেখ থাকে যে হর্ষবর্ধন কতগুলি নাটক বা রচনা করেছেন, তাহলে উত্তর হবে হর্ষবর্ধন একটি মাত্র নাটক রচনা করেছেন, নাগানন্দ 5 অঙ্কের, বাকি দুটি হচ্ছে নাটিকা। আর যদি প্রশ্ন আসে নাট্যকৃতি, যে হর্ষের নাট্যকৃতি আলোচনা করো বা বর্ণনা দাও, হর্ষের নাট্যকৃতি, নাট্যকৃতির মধ্যে নাটক নাটিকা দুটোই থাকতে পারে, যেমন এখানে নাটক নীতি, নাটক নীতির মধ্যে নাটক নাটিকা দুই থাকতে পারে। ঠিক আছে, তাহলে নাট্যকৃতি বা নাটক নীতি বললে আমরা তিনটেরই উল্লেখ করব, এবং যদি নাটক শুধু বলে দেয় তাহলে আমরা একটা উল্লেখ করব, এটা যেন মাথায় থাকে। তাহলে একটা মাত্র নাটক রচনা করেছেন নাগানন্দ, বাকি দুটো নাটিকা। আর নাট্যকৃতি বললে তিনটেই তোমাকে উল্লেখ করতে হবে, যেমন যেমন এখানে লেখা আছে তেমন তেমন, একটি নাটক পঞ্চাঙ্ক বিশিষ্ট, আর রত্নাবলী চতুরঙ্কের নাটিকা এবং প্রিয়দর্শিকা চতুরঙ্কের নাটিকা, কারণ এখানে সবটাই জানতে চেয়েছে নাট্যকৃতি। ওকে, চলো তারপরে চতুর্ভাণী কি, এটাও একটা ইম্পর্টেন্ট একটা বলা যেতে পারে কোশ্চেন। চতুর্ভাণী শূদ্রকের পদ্মপ্রাভৃতক, বড়রুচির উভয়াভিসারিকা এবং শ্যামিলকের পাদতাড়িতক নামক 4টি একাঙ্ক নাটিকা একত্রে চতুর্ভাণী নামে পরিচিত। তাহলে কি হচ্ছে, 4টি ভান একত্রে যুক্ত হয়ে নাম হয়েছে চতুর্ভাণী। সে 4টি ভান কি, শূদ্রকের পদ্মপ্রাভৃতক, বড়রুচির উভয়াভিসারিকা এবং শ্যামিলকের পাদতাড়িতক। ঠিক আছে, এই 4টি পদ্মপ্রাভৃতক, উভয়াভিসারিকা, এগুলোকে বলা হচ্ছে কি চতুর্ভাণী। ঠিক আছে, আচ্ছা তাহলে গেল। নেক্সট, ভরতের নাট্যশাস্ত্রে কোন কোন সংস্কৃত নাটকের উল্লেখ পাওয়া যায়? ভরতের নাট্যশাস্ত্রে কোন কোন সংস্কৃত নাটকের উল্লেখ পাওয়া যায়? নাট্যশাস্ত্রে 3টি নাটকের উল্লেখ পাওয়া যায়, যথা ত্রিপুরদহ, ত্রিপুরদহ, অমৃত মন্থন এবং লক্ষ্মী স্বয়ম্বর। এই 3টি ভরতের নাট্যশাস্ত্রে পাওয়া যায়। খোদ ভরতের নাট্যশাস্ত্রে এই 3টি সংস্কৃত নাটকের উল্লেখ পাওয়া যায়। কি কি সেটা? ত্রিপুরদহ, অমৃত মন্থন এবং লক্ষ্মী স্বয়ম্বর। দেখো অনেক জায়গায় কিন্তু এই দুটোকেই পাওয়া যায়, ত্রিপুরদহ এবং অমৃত মন্থন, কিন্তু লক্ষ্মী স্বয়ম্বর কিন্তু সব জায়গায় নেই। কিন্তু এটা জেনে রেখো, 3টে আছে, ত্রিপুরদহ, অমৃত মন্থন এবং লক্ষ্মী স্বয়ম্বরেরও কিন্তু উল্লেখ পাওয়া গেছে ভরতের নাট্যশাস্ত্রে। চলে যাবে এবার আমরা সংস্কৃত নাটকের অভিনয় কত প্রকার এবং কি কি। সংস্কৃত নাটকের অভিনয় কত প্রকার? দেখো সংস্কৃত নাটকের অভিনয় মোট 4 প্রকার, যথা আঙ্গিক, বাচিক, আহার্য এবং সাত্ত্বিক। আঙ্গিক, বাচিক, আহার্য এবং সাত্ত্বিক, এই 4 প্রকার কিন্তু অভিনয়, অভিনয়ের 4টে রূপ রয়েছে আর কি। তো দেখো তারপরে কি বলছে, রাজশেখর কে ছিলেন, তিনি কয়টি নাটক রচনা করেছিলেন এবং কি কি? রাজশেখর কে ছিলেন এবং তিনি কয়টি নাটক রচনা করেছিলেন এবং কি কি সেই নাটকগুলি? দেখো রাজশেখর ছিলেন 10ম শতকে আবির্ভূত একজন বিদগ্ধ সমালোচক, সুপণ্ডিত, নাট্যকার ও কবি। তাহলে কোন শতকের? 10ম শতকের তিনি কবি ছিলেন। তিনি 4টি নাটক রচনা করেন। কি কি সেই 4টি নাটক? 4টি নাটক কি কি? যথা কর্পূর মঞ্জরি, কর্পূর মঞ্জরি, বিদ্ধশাল ভঞ্জিকা, বাল রামায়ণ এবং বাল ভারত। ঠিক আছে, এই 4টে নাটক ছিল রাজশেখরের গুরুত্বপূর্ণ, এবং এদের মধ্যে বিখ্যাত হচ্ছে বিদ্ধশাল ভঞ্জিকা। দেখো পরেরটাই আছে, রাজশেখরকে কি বলা হয় এবং তার সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি? রাজশেখরকে বলা হয় বালকবি। বয়সে তিনি নবীন ছিলেন, তাই তার নাম ছিল বালকবি, এবং তার সর্বশ্রেষ্ঠ নাটক হচ্ছে বিদ্ধশাল ভঞ্জিকা। এই নাটকটা এত ভালো, কেন সর্বশ্রেষ্ঠ হয়েছে? বিদ্ধশাল ভঞ্জিকা কথার অর্থ কি কে জানো? কমেন্টে জানাবে। বিদ্ধশাল ভঞ্জিকা হচ্ছে প্রস্তরে খোদিত, যুক্ত খ হয়, নারী মূর্তি। প্রস্তরে খোদিত নারী মূর্তি মানে পাথরে খোদাই করা নারী মূর্তি হলো বিদ্ধশাল ভঞ্জিকা। রাজা এই প্রস্তরে খোদিত নারী মূর্তির প্রেমে পড়েছিল। ঠিক আছে, সেখান থেকেই গল্পের উৎপত্তি, বিদ্ধশাল ভঞ্জিকা। বিদ্ধ মানে হচ্ছে তার হৃদয় বিদ্ধ হয়, শাল ভঞ্জিকা মানে হচ্ছে প্রস্তরে খোদিত নারী মূর্তি।
নেক্সট চলে আসবো, রাজশেখরের প্রথম নাট্যপ্রয়াস কোনটি এবং কোন ভাষায় রচিত? রাজশেখরের প্রথম নাট্যপ্রয়াস মানে প্রথম নাটক কি? রাজশেখরের প্রথম নাট্যপ্রয়াস কর্পূর মঞ্জরি। কর্পূর মঞ্জরি হচ্ছে রাজশেখরের প্রথম নাটক এবং এটি সম্পূর্ণ প্রাকৃত ভাষায় রচিত এবং এটি একটি ষট্টক জাতীয় রচনা। এটা পরীক্ষায় আসে, ষট্টক জাতীয় রচনা মানে নাটকের তো বিভিন্ন রকম ভাগ আছে, তার মধ্যে একটা ভাগ হচ্ছে ষট্টক জাতীয় রচনা। তাহলে রাজশেখরের প্রথম নাটক বা নাট্যপ্রয়াস হচ্ছে কর্পূর মঞ্জরি। এটা সম্পূর্ণ প্রাকৃত ভাষায় রচিত এবং ষট্টক জাতীয় রচনা, এটা জেনে রেখো। রাজশেখরের একটি অসম্পূর্ণ নাটক কোনটি? রাজশেখরের একটি অসম্পূর্ণ নাটক কোনটি? রাজশেখরের একটি অসম্পূর্ণ নাটক হচ্ছে বালভারত বা প্রচন্ড পাণ্ডব। তার মানে এখান থেকে আরেকটা জিনিস জানা গেল যে বালভারতের অপর নাম কি? বালভারতের অপর নাম হচ্ছে প্রচন্ড পাণ্ডব। ওকে, প্রচন্ড পাণ্ডব বা বালভারত, যেটি সম্পূর্ণ করতে পারেননি তিনি। নেক্সট, বাল বাল্মীকি নামে কে পরিচিত? বাল বাল্মীকি নামে কে পরিচিত? মুরারির অপর নাম বাল বাল্মীকি। মুরারির অপর নাম বাল বাল্মীকি মানে হচ্ছে বাল্মীকি, মুনি বাল্মীকি এত বড় কবি ছিলেন যে তার সাথে তুলনা করা হয়েছে যে বাল্মীকির মতো কিন্তু তার থেকে ছোট। ঠিক আছে, তাই বাল বাল্মীকি বলা হচ্ছে মুরারিকে তার কাব্য প্রতিভার জন্য। নেক্সট, চতুর্ভাণীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন ভান কোনটি? চতুর্ভাণীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন ভান কোনটি? উভয়াভিসারিকা হলো সর্বাপেক্ষা প্রাচীন ভান, বড়রুচির উভয়াভিসারিকা। ওকে, তো এই হলো আমাদের সাহিত্য ইতিহাস বা নাট্য সাহিত্য থেকে মাত্র 14খানা কোশ্চেন তোমাদের সাথে আজকে আলোচনা করা হলো। তোমরা প্রত্যেকে ভালো করে পড়বে, ভালো করে এগুলোর উপর স্পেশাল ট্রেস দেবে এবং এগুলোকে আর একটু ভালো করে তোমরা বই থেকে পড়ে নেবে। ঠিক আছে, চলো আমরা আজকে নেক্সট পর্যায়ে যাব, কারক বিভক্তির শেষ আজকে পার্ট। আজকের এই ক্লাস হলেই আমাদের কারক বিভক্তি শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাস থেকে আমরা কিন্তু সমাস বা কারক, সমাস বা প্রত্যয় স্টার্ট করে দেব। ঠিক আছে, আচ্ছা চলো আমরা শুরু করি। আধার অধিকরণম। আধার অধিকরণম ক্রিয়া যেখানে তার কাজ সম্পন্ন করে তাকে অধিকরণ কারক বলে। অধিকরণ 3 প্রকার। দেখো এখানে আমরা যেদিনকে চার্টটা করেছিলাম ফার্স্ট ক্লাসে, আমরা যেদিনকে ইন্ট্রো ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা কি দেখিয়েছিলাম? সেখানে আমরা দেখিয়েছিলাম যে আধার অধিকরণ বা অধিকরণ কাকে বলে? ক্রিয়ার আধার। তো ক্রিয়া যেখানে, কর্তা যেখানে তার কাজ সম্পন্ন করবে। আচ্ছা এখানে ক্রিয়া নয়, এটা কর্তা হবে। হ্যাঁ, এটা কর্তা করে নাও। কর্তা যেখানে তার কাজ সম্পন্ন করে তাকে অধিকরণ বলে। কর্তা যেখানে তার কাজ সম্পন্ন করে তাকে অধিকরণ বলা হয়। যেমন ধরো বনে ব্যাঘ্র বসতি, মানে বাঘ বনে থাকে, তাহলে থাকা কাজটা কোথায় সম্পন্ন করছে? বাঘ বনে কাজ, থাকা কাজটা সম্পন্ন করছে, তাহলে থাকা কাজটা বনে সম্পন্ন করছে, তাই বনটা হচ্ছে এখানে অধিকরণ কারক। সেই রকমই ক্রিয়া কর্তা যেখানে তার কাজ সম্পন্ন করে তাকে বলা হয় অধিকরণ কারক। অধিকরণ কারক 3 প্রকার, আমরা জানি প্রত্যেকেই, যে ঐকদেশিক, অভিব্যাপক এবং বৈষয়িক। ঐকদেশিক, অভিব্যাপক এবং বৈষয়িক। ঐকদেশ, ঐকদেশ কথার অর্থ হচ্ছে এক দেশ, মানে একটা অংশ আর কি। তার মানে যে অধিকরণ কারকটাকে একটা অংশ বোঝাবে সেটা হচ্ছে ঐকদেশিক অধিকরণ। যেমন বনে বাঘ বাস করে, যদি এটা বন হয় তো বনের নিচে পুরোটা জুড়ে বাঘ বাস করবে না, কখনো এখানে থাকবে, কখনো এখানে থাকবে, কখনো এখানে থাকবে, কখনো এখানে থাকবে, ঘুরে ঘুরে বেড়াবে। তারপরে বনের একটা অংশে, কোনো একটা অংশে বাঘটা রয়েছে সেই মুহূর্তে, তাই এটাকে বলা হয় বন। এটা হচ্ছে ঐকদেশিক উদাহরণ, এটা হচ্ছে ঐকদেশিক উদাহরণ। আচ্ছা নেক্সট চলে যাব আমরা অভিব্যাপক উদাহরণ। অভিব্যাপক অধিকরণ কাকে বলছে? অভিব্যাপক, ব্যাপক মানে হচ্ছে প্রসার বা সমগ্র। তো যেখানে সমগ্র স্থানটা জুড়ে রয়েছে সেটাকে বলা হয় সমগ্র, কোনো একটা জায়গায় জায়গায় নয়। যেমন তিলেষু তৈলম, মানে তিলেষু তৈলম, যদি এটা ধরো তিল, এটা তিল, তাহলে তৈলটা পুরো তিলটা জুড়েই কিন্তু তৈলটা থাকে, কোনো তিলের এই অংশে থাকলো বা এই অংশে থাকলো এরকম কিন্তু নয়, পুরো তিলটা জুড়েই কিন্তু তিলটা থাকে। তাহলে এই বিষয়টা বুঝতে পারছি, দুটোর মধ্যে বনের একটা একটা অংশে বাঘ থাকে। যেমন ধরো আমি একটা ঘরের এক কোণায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ঐকদেশী। কিন্তু যদি বলি এয়ার কোথায় আছে, পুরো ঘরটা জুড়ে রয়েছে, তাহলে বা আলোটা কোথায় রয়েছে, পুরো ঘর জুড়ে রয়েছে, তাহলে এই ঘরে আলোটা জুড়ে রয়েছে, এটা হচ্ছে অভিব্যাপক, আর আমি এক কোণে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে ঐকদেশিক উদাহরণ। বোঝা গেছে? নেক্সট বৈষয়িক অধিকরণ। বৈষয়িক হচ্ছে বিষয়, আমরা বলেই দিয়েছি এখানে কোনো একটা বিষয় বোঝাবে। আমি অঙ্কে পটু, আমি ব্যাকরণে পটু, তাহলে এই যে আমি পটু কিসে? না অঙ্কে, না ব্যাকরণে। তাহলে এই যখনই একটা বিষয় বোঝাবে, সেই বিষয়টা হচ্ছে বৈষয়িক উদাহরণের মধ্যে পড়ে যায়। তাহলে শাস্ত্রেষু প্রবীণ, শাস্ত্রেষু, শাস্ত্র আমরা জানি একটা বিষয়, এবং প্রবীণ, শাস্ত্রে সে প্রবীণ, তাহলে শাস্ত্র একটা বিষয়,
কিসে প্রবীণ না শাস্ত্রে প্রবীণ, তাহলে এটা হচ্ছে বৈষয়িক অধিকরণের উদাহরণ। যেখানে বিষয় বোঝাবে সেটা বৈষয়িক অধিকরণ, যেখানে একটা অংশ বোঝাবে সেটা ঐকদেশিক, যেখানে সমগ্র স্থান জুড়ে সেটা হচ্ছে অভিব্যাপক অধিকরণের উদাহরণের মধ্যে পড়ে। চলো, তো এটা গেল আধার অধিকরণম, মানে আধার অধিকরণ মানে হচ্ছে অধিকরণ কারকের সূত্র, মেইন যে সূত্র। এবার চলে আসবো আমরা বিভক্তি সূত্র। বিভক্তি সূত্রতে আমরা কি বলছি দেখে নিই। বিভক্তি সূত্রটা বলছে যে সপ্তমী অধিকরণে চ, মানে সপ্তমী বিভক্তি হয় অধিকরণ কারকে, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়ে থাকে। তো সেটা কি বলছে, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়, যেমন শিশু শয্যাম অধিশেতে, ঠিক আছে, শিশু শয্যাম সেতে ধরো। তো বলছে যে শিশু শয্যায় শুয়ে আছে, এই যে শুয়ে আছে এটা শি ধাতু হয়েছে, শুয়ে আছে, তাহলে কোথায় শুয়ে আছে, শোয়া কাজটা কোথায় সম্পন্ন করছে, শয্যায় শুয়ে আছে, তাহলে সেই শয্যাটা হচ্ছে আধার অধিকরণ সূত্রানুসারে অধিকরণ কারক, এবং সপ্তম অধিকরণের চ সূত্রানুসারে অধিকরণের চতুর্থী বিভক্তি হয়েছে, সপ্তমী বিভক্তি হয়েছে। তাহলে এটা হচ্ছে বিভক্তির সূত্র। বিভক্তির সূত্র অনুসারে আমরা এটাকে সলভ করতে পারি, কারকের সূত্রও দিতে পারি। তাহলে চাইলে আমি এখানে আধার অধিকরণ সূত্রানুসারে শয্যায়ন পদে অধিকরণ কারক এবং সপ্তম অধিকরণের চ সূত্রানুসারে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি হয়েছে, এইভাবে কিন্তু আমরা মেনশন করতে পারি। বোঝা গেছে? নেক্সট, খুব ইম্পর্টেন্ট একটা এবং দুটো, এই দুটোই দেখো, এই দুটো কম্পেয়ার করে আমরা করব। যস্য চ ভাবেন ভাব লক্ষণম, যস্য চ ভাবেন ভাব লক্ষণম, মানে বলছে যে এটাকে বাংলায় বলা হচ্ছে ভাবে সপ্তমী। বাংলায় কি বলছি আমরা, ভাবে সপ্তমী। আচ্ছা, ভাবে সপ্তমী কাকে বলে, যখন একটা কাজের উপর অন্য কোনো কাজ নির্ভর করে তখন তাকে বলা হয় ভাবে সপ্তমী। যখন একটা কাজের মতো কন্ডিশন আর কি, তুমি গেলে আমি যাব, তুমি না গেলে আমি যাব না, তারপরে যখন তোমার যাওয়ার উপর আমার যাওয়া নির্ভর করবে তখন তাকে বলা হবে, পূর্বের ক্রিয়াটাকে বলা হবে ভাবে সপ্তমী। যেমন সূর্যে উদিতে পদ্মং প্রকাশ হতে, সূর্য যদি ওঠে তাহলে পদ্ম প্রকাশ পায়, সূর্য উঠলে পদ্ম প্রকাশ পায়। সূর্য ওঠার উপর পদ্মের প্রকাশ পাওয়াটা নির্ভর করছে, সূর্য যদি না ওঠে তাহলে পদ্মও প্রকাশ পাবে না। তাহলে একটা কাজের উপর আর একটা কাজ নির্ভর করছে না। তাহলে সেই রকমই পূর্বের যে ক্রিয়াটা দেখো, সূর্যে উদিতে পদ্মং প্রকাশ হতে, ক্রিয়াপদ দুটো আছে, একটা হচ্ছে প্রকাশ হতে, একটা হচ্ছে উদিতে। তারপরে সূর্যের ওঠার উপর পদ্ম প্রকাশ পাচ্ছে। তাহলে এইরকম যদি একটার উপর একটা কাজ নির্ভর করে তাহলে পূর্বের যে কর্তা থাকে সে সপ্তমী বিভক্তি হয়, এটাকেই বলা হয় ভাবে সপ্তমী। বোঝা গেছে? ওকে, গেল। নেক্সট উদাহরণ দেখো, ষষ্ঠী চানা দরে, এই যে চানা দরে এটাকে ভাঙলে হবে চ অনাদরে, ঠিক আছে, ষষ্ঠী চানা দরে। আচ্ছা, এটাকে বাংলায় কি বলা হবে আমি একটু লিখে দিই, অনাদরে ষষ্ঠী বা অনাদরে সপ্তমী, ঠিক আছে। এটাকে বাংলায় বলা হয় ষষ্ঠী চানাদরেকে অনাদরে ষষ্ঠী বা অনাদরে সপ্তমী। বলছে যে ভাবে লক্ষণ, ভাবে লক্ষণ স্থলে যখন অত্যন্ত অনাদর বোঝাবে তখন অনাদরে ষষ্ঠী বা সপ্তমী বিভক্তি হবে। মানে আগেরটাকে যশোচ ভাবেন ভাবে লক্ষণকে আর এক ধাপ এগিয়ে দিল। কি বললো, যে আগেরটাতে একটা কন্ডিশন ছিল যে একটা কাজের উপর যখন আরেকটা কাজ নির্ভর করছে তখন ভাবে সপ্তমী হয়, এবং এই ভাবে সপ্তমীর স্থলে মানে একটা কাজের উপর একটা কাজ যখন নির্ভর করছে এবং সেখানে অত্যন্ত অনাদর বোঝাচ্ছে, সেই রকম কন্ডিশন হলে যার প্রতি অনাদর করা হয় সেটা ষষ্ঠী অথবা সপ্তমী, দুটোই হতে পারে, যে কোনো একটা। যেমন আমি একটা গল্প বলি, ধরো মেলাতে একটা মা গেছে, তার বাচ্চাকে নিয়ে গেছে, মায়ের কাছে বিশেষ পয়সা নেই, কিন্তু বাচ্চাটা একটা খেলনা দেখে খুব নেবার ইচ্ছা তার প্রকাশ পেয়েছে। সে বায়না ধরেছে, মা আমাকে এই গাড়িটা কিনে দিতে হবে। মা বলছে না না চল তোকে পরে কিনে দেবো। মা ছেলে বলছে না না আমাকে কিনে দাও কিনে দাও কিনে দাও, কান্নাকাটি জুড়েছে। মা বলছে না দেখ পয়সা করি নেই বেশি, চল আমি তোকে পরে পয়সা নিয়ে এসে কিনে দেবো, আমার কাছে এখন এত পয়সা নেই। ছেলে তো নাছোড়বান্দা, ও কিছুতেই শুনবে না, দিয়ে একসময় করেছে কি, কাঁদতে কাঁদতে হাত ছেড়ে মাটিতে বসে পড়েছে, নাও আমি না কিনে বাড়ি যাব না, যে সে হাত পা ছড়ে কাঁদছে। এবার মায়ের মাথা গরম হয়ে গেছে, মা বলছে কি তুই রাস্তায় বসে বললি, ঠিক আছে তুই তাহলে বসে বসে কাঁদ, আমি চলে গেলাম। তাহলে ওই যে মা বাচ্চার উপর রাগ করলো, রাগ করে বলছে যে তুই কাঁদ, আমি চলে গেলাম, তুই কাঁদতে থাক। তাহলে যদি বাচ্চাটা না কাঁদতো মা কিন্তু তাকে ছেড়ে যেত না, তাহলে বাচ্চার কান্নার উপর মায়ের চলে যাওয়াটা নির্ভর করছে, এবং এই চলে যাওয়াটা নির্ভর করার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি, অত্যন্ত অনাদর বুঝতে পারছি, তাই না?
তাহলে এখানে ভাবে সপ্তমীও কাজ করছে এবং অত্যন্ত অনাদরও কাজ করছে। তাহলে ভাবে সপ্তমীর স্থলে যেখানে অত্যন্ত অনাদর বোঝাবে সেখানেই হবে ষষ্ঠী চ অনাদরে। তাহলে এই অনাদরে ষষ্ঠীও হতে পারে, আবার বিকল্পে সপ্তমীও হতে পারে। সেই জন্য বলা হচ্ছে অনাদরে ষষ্ঠী বা অনাদরে সপ্তমী বিভক্তি। তাই ভাবের লক্ষণ স্থলে যখন অত্যন্ত অনাদর বোঝাবে তখন অনাদরে ষষ্ঠী অথবা সপ্তমী বিভক্তি হতে পারে। যেমন রুদত পুত্রস্য মাতা জগাম, রুদত পুত্রস্য মাতা জগাম। দেখো এখানে দুটোই ষষ্ঠী বিভক্তি হয়েছে, মায়ের পুত্রের কান্নার উপর মায়ের চলে যাওয়াটা নির্ভর করছে। তারপরে বলছে আরেকটা উদাহরণ, রুদতি পুত্রে মা পিতা জগাম। রুদতি দেখো 7-এর 1 আর পুত্রেও হচ্ছে 7-এর 1, ঠিক আছে। তাহলে বাচ্চার কান্নার উপর পুত্রের চলে যাওয়াটা নির্ভর করছে। তাহলে দুটোই কিন্তু দেখো ষষ্ঠীও হতে পারে আবার সপ্তমীও হতে পারে। তাহলে এটাকেই বলা হচ্ছে ষষ্ঠী চ অনাদরে, মানে অনাদরে ষষ্ঠী অথবা অনাদরে সপ্তমী। তো যদি তোমাদের এইটা পরীক্ষাতে আসে তখন এটা এখানে আমরা লিখবো অনাদরে ষষ্ঠী, আর যদি এটা আসে তাহলে এটাতে লিখবো আমরা অনাদরে সপ্তমী। সূত্র কি হবে? দুটোর ক্ষেত্রেই ষষ্ঠী চানাদরের সূত্র অনুসারে পুত্রস্য পদে, ওটার ক্ষেত্রে পুত্রস্য পদে অনাদরে ষষ্ঠী বিভক্তি হয়েছে বা অনাদর বোঝাতে ষষ্ঠী বিভক্তি হয়েছে, আর এটার ক্ষেত্রে অনাদরে সপ্তমী বিভক্তি হয়েছে। এবার এখান থেকে একটা জিনিস তোমাদের বলার আছে, সেটা হচ্ছে এরার কারেকশন। এরার কারেকশনে কিভাবে আসে? এরার কারেকশনে কিভাবে আসে জানো তো? ধরো এখানে রুদত পুত্রস্য, এটা তো বিশেষ্য বিশেষণ, কাঁদছে এমন পুত্রকে দেখে মা চলে গেল। তাহলে এখানে ষষ্ঠী এখানে সপ্তমী দিয়ে দিল, যে রুদত পুত্রে পিতা জগাম বা মাতা জগাম, অথবা রুদতি পুত্রস্য মাতা জগাম, মানে একটাকে ষষ্ঠী একটাকে সপ্তমী করে দিল। তাহলে এখানে আমাদের ভুল, কিন্তু আমাদের কাছে যেহেতু দুটোই পরিচিত আমরা সেটাকে ওভারল্যাপ করে চলে যাই। তো কনসাস থাকতে হবে যে বিশেষ্য এবং বিশেষণ যাতে একই বিভক্তি যুক্ত হয় সেটা আমাদের দেখে নিতে হবে, তাহলে আমাদের এরার কারেকশন ঠিক হয়ে যাবে। নেক্সট, যতশ্চ নির্ধারণম, এই আর একটা আছে ভালো একটা সূত্র, যতশ্চ নির্ধারণম। দেখো যতশ্চ নির্ধারণমে কি বলছে? বলছে যে নির্ধারণে ষষ্ঠী অথবা সপ্তমী, নির্ধারণে ষষ্ঠী অথবা সপ্তমী। দেখো নির্ধারণ কাকে বলে? নির্ধারণ কাকে বলে? যখন অনেকের কাছ থেকে, অনেকের মধ্যে থেকে কোনো একজনকে আমরা বেছে নিই তখন বলা হয় সেটাকে নির্ধারণ। অনেকের মধ্যে থেকে যখন আমরা কাউকে বেছে নিই তখন সেটাকে নির্ধারণ বলা হয়। তাহলে এই যে নির্ধারণ বোঝাচ্ছে, নির্ধারণ করা বোঝালে ষষ্ঠীও হতে পারে আবার সপ্তমীও হতে পারে। দেখো কি বলেছে, সকলের মধ্যে থেকে কাউকে বেছে নেওয়াকে নির্ধারণ বলা হয়। এই নির্ধারণ করা বোঝালে ষষ্ঠী বিভক্তিও হতে পারে অথবা সপ্তমী বিভক্তিও হতে পারে, সেটা আমার ইচ্ছা। একই রকম ভাবে কিন্তু সেই কারেকশনে আবার এরার কারেকশনে এখানেও কিন্তু ষষ্ঠী সপ্তমীর গন্ডগোল করে তোমাদেরকে পাজল করে দিতে পারেন। বলছে যে এই নির্ধারণ কয় রকম হয়? এই নির্ধারণ জাতিবাচক হয়, গুণবাচক হয় এবং ক্রিয়াবাচক হয়, ঠিক আছে। ক্রিয়া জাতি গুণ দ্বারা নির্ধারণ করা হয়, এগুলো অনেক রকম রয়েছে, আমাদের মেনলি জাতিবাচক গুণবাচকটাই আসে। দেখানো জাতিবাচক কি বলছে, যে কবিষু বা কবিনাং কালিদাস শ্রেষ্ঠ। কবিষু দেখো 7-এর 3, কবিনাং কি আছে 6-এর 3, তার মানে এখানে সপ্তমী হয়েছে, এখানে ষষ্ঠী বিভক্তি হয়েছে। এটা হচ্ছে সপ্তমী, এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি হয়েছে। তাহলে দেখো কবি একটা জাতি, সমগ্র জাতির মধ্যে কালিদাস শ্রেষ্ঠ। তাহলে কবিষু কালিদাস শ্রেষ্ঠ বা কবিনাং কালিদাস শ্রেষ্ঠ, মানে সমস্ত কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ, সমস্ত কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ। দুটোরই কিন্তু মানে একই, কিন্তু একটা সপ্তমী একটা ষষ্ঠী হয়েছে। যেমন আরেকটা উদাহরণ আমি বলি, যোধেষু অর্জুন শ্রেষ্ঠ। যোধেষু অর্জুন শ্রেষ্ঠ। আমরা বলতে পারি নরেষু রাম শ্রেষ্ঠ। তাহলে এইগুলো দেখো সবই কিন্তু, এই যে যোধেষু অর্জুন শ্রেষ্ঠ বলেছি, নরেষু রাম শ্রেষ্ঠ বলেছি, এটাকে আমরা এটাও বলতে পারি নরানাম রাম শ্রেষ্ঠ। দুটোর মধ্যে পার্থক্য কি হলো?
দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা ষষ্ঠী, এটা সপ্তমী, আর এটাও সপ্তমী দিয়েছি। তাহলে এই এতগুলো কিন্তু সব একই রকমের উদাহরণ। বলছে যে এটা সবই জাতিবাচক, সমগ্র কবি জাতিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ। তাহলে এইগুলো যদি পরীক্ষাতে আসে আমরা লিখবো যতশ্চ নির্ধারণম সূত্রানুসারে, এইটার ক্ষেত্রে বলছি যথেষ্ট নির্ধারণম সূত্রানুসারে কবি সুপদে বা জাতিবাচক কবি সুপদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে। আর এইটার ক্ষেত্রে হবে যতশ্চ নির্ধারণম সূত্রানুসারে জাতিবাচক কবিনাং পদে নির্ধারণে ষষ্ঠী বিভক্তি হয়েছে। ঠিক আছে। গুণবাচক যদি হয় তাহলে গোসু দেখো 7-এর 3, গবাং হচ্ছে 6-এর 3, তাহলে গোসু গবাং 6-এর 3 আর 7-এর 3 হয়েছে। ঠিক আছে। তাহলে গোসু নিচেও দাগ থাকতে পারে, আবার গবাং নিচেও দাগ থাকতে পারে। তো গুণবাচক এর মানে কি, গোসু বা গবাং কৃষ্ণা বহুক্ষীরা, মানে গরুদের মধ্যে কালো গরু বেশি দুধ দেয়। তো এটা হচ্ছে এর মানে। তার মানে এই যে কালো গরু বেশি দুধ দেয় এটা একটা গুণ, তাই না? তাহলে গরুদের মধ্যে কালো গরু বেশি দুধ দেয়, তাহলে এটা গুণবাচক। তাহলে এটা কি হচ্ছে, আমাদেরকে লিখতে হবে একই রকম ভাবে যতশ্চ নির্ধারণ সূত্রানুসারে গুণবাচক গোসু পদে বা গবাং পদে নির্ধারণে ষষ্ঠী অথবা নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে। তাহলে গোসুটা হচ্ছে নির্ধারণে সপ্তমী, এটা হচ্ছে নির্ধারণে সপ্তমী, আর এটা হচ্ছে নির্ধারণে ষষ্ঠী। তাহলে বুঝে শুনে কিন্তু দিতে হবে যে কোনটা ষষ্ঠী হয়েছে বা কোনটা সপ্তমী হয়েছে, সেটা বুঝে তোমাদেরকে আনসার করতে হবে। চলো তারপরে বলছে যে নিমিত্তাৎ কর্মযোগে, নিমিত্তাৎ কর্মযোগে মানে দেখো এখানে কি কি রয়েছে, এখানে একটা নিমিত্ত রয়েছে আর এখানে কর্ম রয়েছে। তাহলে নিমিত্তাৎ কর্মযোগেতে বাংলাটা কি বলেছে, ক্রিয়ার কর্মের নিমিত্তবোধক শব্দে সপ্তমী বিভক্তি হয়। ক্রিয়ার কর্মের নিমিত্তবোধক শব্দে সপ্তমী বিভক্তি হয়। এর মানে কি, ক্রিয়ার কর্মের নিমিত্তবোধক বাক্যটা কি কি হচ্ছে দেখিনি। যে একটা উদাহরণ ধরো চর্মণি দীপিনং হন্তি। আচ্ছা দীপিনং হন্তি, এই দীপিনং কথার অর্থ কি কেউ বলতে পারবে? তোমরা কি জানো দীপিনং কথার অর্থ কি? দীপিন, দেখো দ্বীপ মানে আমরা কি জানি, আমরা জানি দ্বীপ মানে হলো হাতি, তাই না? দ্বীপ মানে হাতি। তাহলে এখানে কিন্তু আমরা অনেকেই এই চর্মণি দীপিনং হন্তিটাকে ভাবি চামড়ার জন্য হাতিকে হত্যা করেছে, কিন্তু একটা ভেবে দেখো যে যদি দ্বীপ আমাদের হাতি হয় তাহলে কাকে হত্যা করেছে? দ্বীপকে হত্যা করেছে। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে দ্বিতীয় বিভক্তি হয়? তাহলে দ্বীপের সাথে দ্বিতীয় বিভক্তি দিলে দীপং হয়ে যায়, তাহলে তো হিসেব মতো চর্মণি দীপং হন্তি হওয়া উচিত ছিল। কিন্তু এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ভুল ভাবে, এটা দীপিন। তাহলে দীপিন মানে কি, তার মানে মূল শব্দটা এখানে হচ্ছে দীপিন, দয়বয় দীর্ঘি পয়হস্যি দন্তের ন, দীপিন। আচ্ছা দীপিন কথার অর্থ হচ্ছে চিতাবাঘ। আমরা জানি চিতাবাঘ, আমরা জানি যে চিতাবাঘকে হত্যা করা হয় তার চামড়ার জন্য, তাই না? তাহলে দীপিন কথার অর্থ হচ্ছে চিতাবাঘ, তাহলে চামড়ার জন্য চিতাবাঘকে হত্যা করছে। এবার ক্রিয়ার কর্মের নিমিত্তবোধক শব্দ বলেছে। ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে হন্তি, মানে হত্যা করছে। কাকে হত্যা করছে? দীপিনকে হত্যা করছে, মানে চিতাবাঘকে হত্যা করছে। তাহলে আমরা কি পেলাম? ক্রিয়ার কি পেলাম? আমরা ক্রিয়ার কর্ম পেলাম। তাহলে এই যে ক্রিয়া পেলাম, ক্রিয়ার কর্মের পেলাম। এবার বলেছে কর্মের নিমিত্ত, ক্রিয়ার যে কর্ম সেই কর্মের নিমিত্ত মানে যার জন্য বোঝাবে, সেই নিমিত্ত যে তাতে গিয়ে আমাদের কি হবে না সপ্তমী বিভক্তি হবে। তাহলে দেখো হত্যা করছে কাকে? দীপিনকে। কিসের জন্য? না চামড়ার জন্য হত্যা করছে। তাহলে এই যে চামড়ার জন্য, চামড়াটা কিন্তু এখানে নিমিত্ত আসলো। তাহলে নিমিত্ত যেহেতু চামড়া হলো, তাহলে সেই জন্য কি হলো, এখানে চামড়াটাই হচ্ছে নিমিত্ত এবং নিমিত্তবাচক শব্দে কিন্তু সপ্তমী বিভক্তি হবে। তাহলে এখানে চর্মণি, এটাতে সপ্তমী বিভক্তি হয়েছে 7-এর 1। তাহলে আমরা কি লিখবো? বোঝা গেছে, এটাই হচ্ছে এইটা যে ক্রিয়ার কর্মের নিমিত্ত বোধক যে শব্দ, সেই নিমিত্ত বোধক শব্দে কি হবে না সপ্তমী বিভক্তি হবে। তাহলে এটা আমরা কি লিখতে পারি? নিমিত্তাৎ কর্মযোগের সূত্রানুসারে চর্মণি পদে, ক্রিয়ার কর্মের নিমিত্ত চর্মণি পদে সপ্তমী বিভক্তি হয়েছে, বা এটাকে বলা হয় নিমিত্তার্থে সপ্তমী, এটাকে বলা হয় নিমিত্তার্থে সপ্তমী। নিমিত্তার্থে সপ্তমী। আচ্ছা গেল এটা। নেক্সট একটা সূত্র উদাহরণ হচ্ছে দন্তয়র কুঞ্জরম হন্তি। দন্তয়র কুঞ্জরম হন্তি, এটাকে যদি আমি ভাঙি, ভাঙলে আমরা কি পাবো? দন্তয়, দন্তয়
বিসর্গ কুঞ্জরম হন্তি। দেখো দন্তয় কুঞ্জরম হন্তি মানে দাঁতের নিমিত্ত হাতিকে হত্যা করা হয়। এইবার দেখো হাতিকে হত্যা করা হচ্ছে কিসের জন্য? দাঁতের নিমিত্ত হত্যা করা হচ্ছে। তাহলে হন্তিটা হচ্ছে হত্যা করছে, কাকে হত্যা করছে? কুঞ্জরকে। কিসের জন্য? দাঁতের জন্য, তাই দন্তয়। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে চর্মনি 1 হয়েছে, এখানে দন্তয় 7-এর 2 হয়েছে। কেন 2 হয়েছে? কারণ হাতির তো দাঁত দুটো, তাই দুটো হাতের দাঁতের জন্যই কিন্তু হাতিকে হত্যা করা হয়, সেজন্য এটা দ্বিবচনে হয়েছে 7-এর 2। তাহলে একই রকম নিমিত্তাৎ কর্মযোগের সূত্রানুসারে ক্রিয়ার কর্মের নিমিত্ত দন্তয়ের পদে নিমিত্তার্থে সপ্তমী বিভক্তি হয়েছে। আর একটা উদাহরণ হয় চর্মনি চমরিং। আচ্ছা এটা আমরা বলতে পারি যে কি লিখেছি আমরা? চর্মনি, চর্মনি চমরিং হন্তি বলতে পারি। চর্মনি চামড়ার জন্য চমড়ি গাইকে হত্যা করা হয়, বা তোমার পশমের জন্য চমড়ি গাইকে হত্যা করা হয়, এটা আমরা করতে পারি। চলো তারপরে অবচ্ছেদে সপ্তমী। এবার রয়েছে অবচ্ছেদে সপ্তমী। শরীরের অঙ্গ বোঝালে, অবচ্ছেদ কাকে বলে? অবচ্ছেদ হচ্ছে শরীরের অঙ্গ বোঝালে সপ্তমী বিভক্তি হবে। যেমন ধরো হস্তে ধৃতা, শরীরের অঙ্গ মানে মানুষের বা শরীরের যে অঙ্গ, সেই অঙ্গ যদি বোঝায় তাহলে সেখানে আমরা যেমন কি করতে পারি? অবচ্ছেদে সপ্তমী বলা হয়, সেটাকে সপ্তমী বিভক্তি হয়, অবচ্ছেদে সপ্তমী হয়। যেমন ধরো আমরা আগে দেখেছিলাম বা আমরা পরেও দেখবো যে কেশাকেশি একটা আছে না, যে কেশেষু কেশেষু আকৃষ্ট যুদ্ধং প্রবৃত্তং, মানে চুল ধরে টানাটানি করে যে যুদ্ধ করা হয় সেটা হচ্ছে কেশাকেশি। তো ওই যে কেশ, কেশ হচ্ছে শরীরের অঙ্গ, সে যখন দেখো কেশেষু কেশেষু, ওখানে উদাহরণ ছিল কেশেষু কেশেষু, তার মানে এই যে কেশেষুটা হচ্ছে সপ্তমী, সপ্তমী 7-এর 3। তাহলে এখানেও কিন্তু সেই অবচ্ছেদে সপ্তমী হয়েছে। একই রকম ভাবে বলছে যে যদি শরীরের অঙ্গ বোঝায় তাহলে শরীরের অঙ্গ বোঝালে সপ্তমী বিভক্তি হবে। যেমন হস্তে ধৃতা মানে হাত ধরো বা হাত ধরেছে, এই রকম। তাহলে হাত শরীরের অঙ্গ বোঝাচ্ছে, তাই শরীরের অঙ্গ বোঝার জন্য এটাকে বলা হচ্ছে অবচ্ছেদ, এবং অবচ্ছেদ বোঝালে সেটা কিন্তু সপ্তমী বিভক্তি হয়। তো এই হলো আমাদের অধিকরণ কারক এবং অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। অধিকরণ কারকের মেন যে কয়েকটা সূত্র ছিল সেইগুলো বললাম। তাছাড়া ধরো সপ্তমী পঞ্চমী কারক মধ্য, এগুলো তোমরা বই থেকে পড়লেই হবে, এর মধ্যে আলাদা করে বোঝানোর মধ্যে কিছু নেই, জাস্ট খুব সিম্পল ব্যাপার। তো এই গেল আমাদের সমস্ত প্রথম থেকে কারক বিভক্তি। এবং আমি আরেকবার রিক্যাপ করে দিই তোমাদের যে কারক বিভক্তি, এই যে 7টা বিভক্তি তোমাদেরকে করানো হলো এবং তার মধ্যে 6টা কারক করানো হয়েছে। মূল কারক হচ্ছে এই অধিকরণের মূল কারক হচ্ছে আধার অধিকরণ বলে দিয়েছি। এবং আরেকবার বলে দিই যে আমরা জানি যে কারক প্রথম যেটা বলেছিলাম সেটা আরেকবার শুনে নাও। কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান বা নিমিত্ত কারক, অপাদান কারক, অধিকরণ কারক, 6 প্রকার। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে কারক কিভাবে লিখবো আমরা? অপাদান, সম্প্রদান, করণ, অধিকরণ, কর্ম এবং কর্তা, এইভাবে কিন্তু আমাদের ব্যবহারিক ক্ষেত্রে এই কারকগুলোকে কাজে লাগাতে হবে। এই পুরো কারকটা আমাদের হয়ে গেল। এবার আমরা প্র্যাকটিসের পরের যখন ক্লাস আমরা দেব কারকে, তখন প্র্যাকটিসের উপর কাজ হবে এবং সেখানে কিন্তু ওরকমই থাকবে যে যেখানে কনফিউশন হবে দুটো কারক এক জায়গায় রাখার মতো, সেখানে কোন কারকটা তোমরা অ্যাপ্লাই করবে সেগুলো কিন্তু বুঝে সুঝে তোমাদেরকে উত্তর দিতে হবে। পুরো কারকটা কমপ্লিট করা হয়ে গেল। এবার তোমরা পুরোটা রিভিশন দেবে, পুরো ভিডিওগুলো দেখবে, সবকটা ভিডিও বারবার করে দেখবে। যেখানে মনে হবে যে তোমাদের কোনো সমস্যা আছে আমাদের সাথে আলোচনা করবে, আমরা হেল্প করব। এছাড়াও যদি মনে হয় যে কোনো সূত্র তোমাদের বাকি পড়ে গেল বা তুমি বুঝতে পারছো না, জাস্ট একটু কমেন্ট সেকশনে দিয়ে দেবে, আমরা তোমাকে হেল্প করব। উড়ান তোমাদের সাথে সবসময় আছে তোমাদের এসএলএসটি কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকো। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে এবং ইন্টারেস্টিং ক্লাস বলেছি, যেটা আমাদের পিওরলি অনুবাদের উপর একটা ক্লাস। চলো স্টে টিউন, দেখতে থাকো, ভালো থাকো।